হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে দেখো বলেছে কবির নাম সহ আদর্শ ছেলে কবিতাটি প্রথম 4 লাইন মুখস্থ করে লিখবে। তোমাদের পাঠ্য বই থেকে তোমরা আদর্শ ছেলে কবিতাটি কবির নাম সহ মুখস্থ করে রাখবে। এরপরে দেখো বলেছে ক্রম অনুসারে সাজিয়ে পুরো বাক্য লেখো। দেখো ক্রম অনুযায়ী বলতে যেই ঘটনাটা আগে ছিল সেই ঘটনাটাকে 1, 2 এরকমভাবে তোমাদেরকে সাজাতে হবে। তাহলে দেখো সবার প্রথমে দেখো এই যেখানে এই লাইনগুলো দিয়েছে এই লাইনগুলো কিন্তু তোমাদের দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের দক্ষিণ মেরু অভিযান সেখান থেকে দিয়েছে। দেখো প্রথমে যে ঘটনাটি ছিল সেটা হলো 1968 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। এটা হলো প্রথমে ছিল, তাই আমি 1 দিয়েছি। এরপরে দেখো 2 নম্বরে যেটা হবে সেটা হলো দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লভ বরফের প্রাচীর গড়ে রেখেছেন। এটা ছিল তারপরে দেখা হবে সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা এই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। আর একদম শেষে যেটা ছিল শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করলো। এটা শেষ দিকের ঘটনায় ছিল। তারপরে দেখো 3 দাগে চলে যাই, বলেছে নিচের প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানটির আয়োজক দলের নাম কি? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তারপরে খ দাগে আছে বহুদিন ধরে কবিতায় কবির কি দেখা হয় নাই? ঘরের বাইরে থাকা ধানের শীষের ওপর শিশির বিন্দু দেখা হয় নাই। গদাগ অ্যাডভেঞ্চার বর্ষার গল্পে লেখক কখন বাড়ি পৌঁছলেন? এখান থেকে দেখো বাড়িতে যখন পৌঁছলাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। তার মানে বোঝা যাচ্ছে যে মেঘলোকে রক্তহীন মানে যখন সূর্য অস্ত যায় তখন তার আগে কিন্তু সূর্যের হালকা অস্ত যাওয়ার আগে লাল আভা থাকে চারিদিকটা, সেই সন্ধ্যের আগের মুহূর্তের কথা বলছে যখন শেষ সূর্যাস্ত লেখা, মানে সূর্যের আগের মুহূর্ত অর্থাৎ সন্ধেবেলা। পরের প্রশ্ন দেখো আদর্শ ছেলে কবিতায় কবি কুসুম কুমারী দাসের রচিত একটি কাব্যগ্রন্থের নাম। কবিতা মুকুল। কুমদাকে দেখো বাঘা যতীন গল্পে কাদের কথা শুনে জ্যোতির মন ভক্তিতে ভরে উঠল? রামায়ণ, মহাভারত, চৈতন্যদেব, কবির নানক এদের কথা শুনে। তারপরে চলে যাই 4 দাগে, বলেছে নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। কথা কোনো কিছুদিন চেষ্টা করে বুঝলেন এই অসাধ্য সাধন অংশটি কার লেখা ও কোন রচনার অংশ? এই রচনাটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ। বলেছে কারা কিছুদিন কি চেষ্টা করলেন? দেখো স্কট, সাকলটন ও উইলসন মাত্র এই 3 জনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নিয়ে। তাহলে তোমরা লিখবে যে স্কট, সাকলটন ও উইলসন এই 3 জন ও সঙ্গে 19টা কুকুর নিয়ে তারা দক্ষিণ মেরু অভিযানের চেষ্টা করেছিলেন। তারপরে দেখো ছিল চেষ্টা করার পর অসাধ্য সাধন বলে মনে হলো কেন? এখান থেকে দেখো সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছে। তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন, কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন যে এই অসাধ্য সাধন। এরপরে বলেছে কিভাবে তার সমাধান হলো। এরপরে দেখো তারা কিভাবে সমাধান করেছিল। এখান থেকে লিখবে যে পরাক্রমে সেবার খুব শিগগির বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতে স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। তারা এই যাত্রায় যত দূর গিয়েছিলেন তার থেকে আরও 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু, কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেনি। তারা এইভাবেই আবার রওনা দিয়েছিলেন। খদাগে দেখো বেশ হইচই করে পথ চলছিলাম। কার লেখা কোন কবিতার অংশ?
বলেছে কারা বেশ হইচই করে পথ চলছিল। মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষার রচনার অংশ। গ্রীষ্মের ছুটিতে কথক ও তার ভাই বোনেরা মিলে গ্রামের ছোট পিসিমা ও সেজ পিসিমার বাড়ি বেড়াতে যাবে। তারা যতক্ষণ সম্ভব পায়ে হেঁটে মজা করতে করতে পথ চলতে লাগলো। আনন্দ করতে করতে তারা পৌঁছলেন ছোট পিসিমার বাড়িতে। দুই তিন দিন সেখানে থেকে তারা রওনা দিলেন সেজ পিসিমার বাড়ির দিকে। তারা বেশ হইচই করতে করতে পথ চলছিল। হঠাৎ বিকেলে মেঘ ডেকে উঠল। এরপর বৃষ্টি শুরু হলো। তাদের ৫ জন ভাই বোনের কাছে ছিল একটি মাত্র ছাতা। তারা বৃষ্টি কমে গেলে থেমে থেমে চলতে থাকে। এরপর সন্ধ্যার মুখে পিসিমার বাড়ির কাছে পৌঁছলে দেখে আশেপাশের পুকুর ও ডোবা জলে ভর্তি হয়ে গেছে। সেখানে কই মাছেরা ভেসে চলছে। তারা সকলে ১.৫-২ কুড়ি কই মাছ ছাতার মধ্যে ভরে ফেললেন। এইভাবেই তাদের পথ শেষ হয়। পরের প্রশ্ন দেখো, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ অংশটি কার লেখা? কোন কবিতার অংশ? কুসুম কুমারী দাশের লেখা আদর্শ ছেলে কবিতার অংশ। কবি দেশের ছেলেদের মানুষ হবার জন্য কিভাবে চলার কথা বলেছেন। আদর্শ ছেলে কবিতায় মহিলা কবি কুসুম কুমারী দাস আমাদের দেশের ছেলেদের কাছ থেকে প্রত্যাশা করেন তারা যেন কেবল মুখের কথার দ্বারা নয়, মুখের কথাকে কাজে পরিণত করবার দ্বারা সকলের প্রশংসা লাভ করতে পারে। সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করে তারা যেন সাহসিকতাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। অলসভাবে জীবনযাপন করা নয়, বরং হাতে পায়ে খেটে শক্তি সঞ্চারের দ্বারা দেশের কল্যাণই যেন তাদের প্রধান উদ্দেশ্য হয়। পরের প্রশ্ন দেখো, নইলে কবিতায় বেঘরে কথাটির অর্থ কি? রাস্তায় বেঘরে পড়ে ভেড়াচাকা খেতে হবে কেন? বেঘরে কথাটির অর্থ হলো সংকটে পড়া। ভিড় বাসে ট্রামে যাতায়াতের জন্য কুস্তির কসরত বা ঝুলে থাকার অভ্যাস, রাস্তা পারাপারের জন্য দৌড় জানা, কাঁকর মেশানো ভাত খাবার জন্য মজবুত দাঁত তৈরি করা এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো অভ্যাস করলে তবেই ঠিকঠাক বাঁচা যাবে, নতুবা যুগের সঙ্গে তাল মেলানো যাবে না। অর্থাৎ জানা না থাকলে এই সমস্ত কিছু জানা না থাকলেই রাস্তায় বেরোলে ভ্যাবাচ্যাকা খেতে হবে। তারপরে দেখো ৫ দাগে নির্দেশ অনুসারে উত্তর লেখো। অর্থ দিয়েছে অবসন্ন মানে হচ্ছে বিষণ্ণ, চেতনা মানে হচ্ছে হুঁশ অনুভূতি। খ দাগে দেখো বাক্য গঠন করো। জোড়া তারা, বিপদের সময় সে জোড়া তারা দিয়ে কাজ চালিয়ে নিল। এরপরে দেখো ছিপখান, ছিপখান দিয়ে মাছ ধরা হয়। এরপরে দেখো লিঙ্গ পরিবর্তন করো। নাগ হবে নাগিনী, শঙ্কর হবে শঙ্করী, অধ্যাপক হবে অধ্যাপিকা, ভগিনী হবে ভোগী। তারপরে দেখো সমচারিত ভিন্নার্থক শব্দ লেখো। ছিল কুজন, কয় হস্যু বর্গ জন কুজন মানে খারাপ লোক, আর কয় দীর্ঘ বর্গ জন কুজন মানে হচ্ছে পাখির ডাক। এরপরে ছিল সারদা। দেখো তালেবা সয়াকার র দয়াকার সারদা মানে দুর্গা, দন্তা সয়াকার র দয়াকার সারদা মানে হচ্ছে সরস্বতী। এখানে দেখো বেশ কিছু সমচারিত ভিন্নার্থক শব্দ আছে, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, একটু দেখে নাও। এদিকেও আছে। এখান থেকে তোমরা পরীক্ষায় বেশ অনেকগুলোই পাবে। তারপরে দেখো এক কথায় প্রকাশ করো। পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব, আর প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা। বিপরীত শব্দ লেখো। সাহস হবে কঠিন, দুষ্টু হবে শান্ত, দুর্বল হবে সুবল। তারপরে দেখো অকর্মক্রিয়া কাক। অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্ম নেই যার, আর অকর্মক্রিয়া মানে যে ক্রিয়ার কোনো কর্ম বা কাজ থাকে না, যেমন প্রীতিলতা হাসছে। এখানে হাসছে ক্রিয়াপদটি যদি প্রশ্ন করা যায় তাহলে কোনো উত্তর পাওয়া যাবে না, কারণ এই ক্রিয়াটির কোনো কর্ম বা কাজ নেই, তাই হাসছে ক্রিয়াটি অকর্মক্রিয়া।
এরপরে দেখো আছে নির্দেশ অনুসারে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। দেখো বাংলার ঋতু বৈচিত্র্য আর পরিবেশ দূষণতার প্রতিকার। এখান থেকে তোমরা ভূমিকা এবং দূষণের কারণ লিখবে। দূষণের কারণ আছে আর দূষণের প্রতিকারের উপায় আছে। দেখে নাও 4 নাম্বার সেটটি। এক দাগে আছে নিচের প্রশ্নগুলো পূর্ণবাক্যে উত্তর দাও। ক দাগে আছে বাবা যতীনের বর্মার নাম কি ছিল? উত্তর হবে বসন্ত কুমার। খ দাগ দিক চক্রপাল কথাটির অর্থ আকাশের সীমারেখাকে বোঝায়। আর টার্নার কোন দেশের লোক ছিলেন? উত্তরটি হবে আফ্রিকার একজন ক্রিকেটার ছিলেন। ঘ দাগে হবে পান্নার টাকশাল কি মূল্যবান ধাতু তৈরির কারখানা। উপদাগে আছে আদর্শ ছেলে কবিতায় প্রত্যেককে কি প্রতিজ্ঞা করা উচিত বলে কবি মনে করেছেন? একে অপরের পাশে বিপদে পাশে থাকতে হবে। চ দাগ কলকাতার বৈদ্যুতিক ট্রাম কবে চালু করা হয়? 1873। ছ দাগ স্বপন বুড়োর ভালো নাম কি? অখিল বন্ধু নিয়োগী। বর্গার জ দাগ নদের আলিগের কেমন দেখতে ছিল? এটা তোমরা পাঠ্য বইয়ের 154 নম্বর পেজে দেখো। নদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সবসময় তার ঠোঁটে হাসি লেগে থাকে। পরের প্রশ্ন ঘুম ভাঙানি কবিতায় ঝকমকে পল্টন কাদের বলা হয়েছে? সৈন্য দলকে। দাগ ওঠো গো ভারত লক্ষ্মী গানে কি চূর্ণ করার কথা বলা হয়েছে? হিংসার ড্রেস চূর্ণ করার কথা বলা হয়েছে। শূন্যস্থান পূরণ দেখো। কদাগে আছে শঙ্কিত মোরা সব যাত্রী কাল সাগর কম্পন দর্শে। ঘদাগ লাফিয়ে ঝাঁপিয়ে আর ভো উড়ে। গদাগ সাদা প্রাণী হাসি মুখে কারো এই পণ। ঘদাগ ঘুমটার ফাঁক রয় মন উন্মদ গো। ঘুরে উড়ে গান গায় খুশদিল হুঁশ নাই। এরপরে 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। ক দাগে আছে বোবা শারট কি? যে হেয়ালি নাট্যে কথা না বলে হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে অভিনয় করতে হয় তাকে ডাম্ব শারট বা বোবা শারট বলে। পরের প্রশ্ন দেখো বলেছে স্কুলের গাছের কাঁঠাল পেড়ে খাওয়াকে যতীন চুরি বলে মানতে পারে না কেন? সে একাই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে, কিন্তু যেহেতু এগুলো তাদের স্কুলের গাছের ফল সেই জন্য ওগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। পরের প্রশ্ন দেখো যতীনের ঘুড়ি যতীনের ঘুড়ি গোত্তা খেয়ে এসে তাকে কি বলেছিল? ঘুড়িটা গোত্তা খেয়ে এসে ফিস করে যতীনকে বলেছিল তুমি আমাকে যত্ন করেছো আর আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার লেজটা ধরো। 4 দাগে আছে বাক্য রচনা করো। পর্যবেক্ষণ সে ঘটনার পর্যবেক্ষণ করার জন্য সেখানে লুকিয়ে আছে। হুঁশ রাস্তায় বেরোলে হুঁশ রেখে চলতে হয়। ফুর্তি সে স্ফূর্তির সঙ্গে সব কাজ করে। তারপরে দেখো প্রতিশব্দ। দেখো মাছ দুটি করে বলেছে মীন মৎস্য, অনিল বায়ু সমীরণ, পত্র ফলক চিঠি, দ্বীপ চারিদিক জল বিশিষ্ট ভূভাগ। এরপরে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। মন মানে হৃদয়, মূর্ধন্য মন মানে ওজনের পরিমাপক, দিন মানে দিবস, দীর্ঘ দিন মানে দরিদ্র। এখানে দেখো ঘড়ি মানে হচ্ছে সময় নির্দেশক যন্ত্র, আর এখানে ঘয়কার ঘড়ি মানে ঘড়ি, এই মানেটা ঠিক আমার জানা নেই। সুপয়কা উপাদান মানে উপকরণ, আর উপাধান মানে হচ্ছে বালিশ। সাথে গেছে বইমেলা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো।
তোমরা এখান থেকে একটু ছোট করে লিখে নেবে। তাহলে চলো তোমাদের 4 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।